লেখো গোলকের ধারকত্ব নির্ণয়। এটা হচ্ছে প্রথম টপিকস, গোলকের ধারকত্ব নির্ণয়। ওকে, দিস টাইটেল। তাহলে গোলকের ধারকত্ব নির্ণয় এইটা। ওকে, আমরা জানি এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকের পৃষ্ঠে যত চার্জ জমা করতে থাকবো তত গোলকের পৃষ্ঠের বিভব বাড়তে থাকবে। হ্যাঁ, বিভব যখন চার্জ ছিল না তখন বিভব 0, এখন চার্জ আছে, এখন হচ্ছে বিভব সৃষ্টি হলো, একটুখানি বিভব সৃষ্টি হলো। আমরা গোলকের পৃষ্ঠ বিভব দেখতে চাচ্ছি। হ্যাঁ, গোলকের পৃষ্ঠ আরও বাড়লো, যত চার্জ জমা করতে থাকবো ততই পৃষ্ঠে বিভব বাড়তে থাকবে। এইভাবে চার্জ জমা করতে 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 গোলকের পৃষ্ঠে যখন কিউ পরিমাণ চার্জ জমা করব, কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে যদি আমি বড় হাতের কিউ পরিমাণ চার্জ জমা করি, তাহলে এই গোলকের পৃষ্ঠের চার্জ কত? কিউ। এমন সময় বিভব কত? ভি। গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে কত? ভি। তাহলে এই গোলকের পৃষ্ঠের চার্জ ধারণ ক্ষমতা কত? অর্থাৎ এই গোলক চার্জকে নিজের মধ্যে চার্জকে তড়িৎ শক্তি রূপে জমা রাখার ক্ষমতা কত? এই ক্ষমতাটাই নাম হচ্ছে ক্ষমতা বা সামর্থ্যর নাম হচ্ছে ধারকত্ব। কার ধারকত্ব? গোলকের ধারকত্ব। তাহলে গোলকের ধারকত্ব দেখতে চাই। তাহলে গোলকের ধারকত্ব সি সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি। এই সমীকরণের মাধ্যমে গোলকের ধারকত্ব নির্ণয় করা যায়। তার মানে এই না ধারকত্ব কিউ এবং ভির উপর নির্ভর করে, সামনের দিন সেগুলো ক্লাস নিছি। তাহলে এই সমীকরণের সাহায্যে শুধুমাত্র গোলকের ধারকত্বটা কত সেটা আমি নির্ণয় করতে পারবো। যদি এই গোলকের ব্যাসার্ধ, এই যে এটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, যদি এই গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, যদি এই গোলকের ব্যাসার্ধ হয় আর, তাহলে ব্যাসার্ধ কত ভাই? আর। তাহলে গোলকের পৃষ্ঠের বিভব কত হয়? কিউ ডিভাইডেড বাই পৃষ্ঠের বিভব। কে গোলকের পৃষ্ঠের বিভব, কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর। কিউ কিউ কাটা, এই আর ওপরে উঠলো। যারা বুঝতেছো না তারা এভাবে দেখো, কিউ কিউ কাটা, এই আটটা উপরে উঠলো। যদি এই আটটা উপরে ওঠে তাহলে আমাদের কত হয়? আর ডিভাইডেড বাই কে। কে মানে কি? এক্ষেত্রে কে মানে কি? এক্ষেত্রে কে মানে হচ্ছে, এক্ষেত্রে কে মানে হচ্ছে 1/4πε0। তাহলে আমি কি লিখতে পারি? আর ডিভাইডেড বাই 1/4πε0, এটা লিখতে পারি। তাহলে 4πε0 উপরে উঠে যাবে, তখন সমীকরণটা হবে আমাদের এরকম 4πε0 ইন্টু আর। এটা হচ্ছে গোলকের ধারকত্ব সি, এটা হচ্ছে গোলকের ধারকত্ব সি, এটাই হচ্ছে গোলকের ধারকত্ব। এবং আমরা দেখতে পাচ্ছি গোলকের ধারকত্ব কার উপর নির্ভরশীল? গোলকের ধারকত্ব একটু খেয়াল করে দেখো, গোলকের ধারকত্ব হচ্ছে আর এর উপর নির্ভরশীল। ব্যাসার্ধ যত বেশি হবে গোলকের ধারকত্ব তত বেশি হবে। তাহলে গোলকের ধারকত্ব সি, এটা ডিপেন্ড অন ব্যাসার্ধ আর। তাহলে গোলকের ধারকত্ব কার উপর নির্ভর করে? গোলকের ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ যত বেশি হবে গোলকের ধারকত্ব তত বেশি হবে। এই তো হলো মূল কথাবার্তা। বাস্তবে এর কোনো প্রয়োগ নাই। কেন নাই? তার মানে কি? বাস্তবে এই ধারকত্বের কোনো প্রয়োগ নেই। তাহলে বাস্তবে এর কোনো প্রয়োগ নাই। এই পাশে সেই ব্যাখ্যাটা আমরা করব যে বাস্তবে এরকম কোনো ধারকত্ব পাওয়া যায় না। তাহলে বাস্তবে একটু খেয়াল করি আমরা, বাস্তবে এই ধারকত্ব নাই, এই ধারক নাই। মানে এই যে গোলকের যে ধারক, সেই ধারক নাই। কেন নাই? কারণ কি? কারণ হচ্ছে আমি ধরো গোলকে, এই গোলকের ধারকত্ব 1 ফ্যারাডে করতে চাই। আমরা জানি ধারকত্বের একক হচ্ছে কি? ফ্যারাডে। তাহলে এই গোলকের ধারকত্ব আমি 1 ফ্যারাডে বানাতে চাই। তাহলে যদি আমি, তার মানে আমি লিখতে চাচ্ছি 1 ফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট গোলকের ব্যাসার্ধ কত, কত এটা আমরা দেখতে চাই। তা চলো দেখে আসি কত হয়। চলেন দেখে আসি 1 ফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট গোলকের ধারকত্ব কত। তাহলে একটু খেয়াল করি ভাই। তাহলে গোলকের ধারকত্ব নির্ণয়ের সূত্র কি? সি সমান সমান 4πε0 ইন্টু আর। জি স্যার, ধারকত্ব কত? তাহলে আর সমান সমান কত হয়? সি ডিভাইডেড বাই 4πε0। এটা তো ইয়েস স্যার। সি মানে হলো 1 ফ্যারাডে ডিভাইডেড বাই 4, পায়ের মান হলো 3.14 ইন্টু ε0 হচ্ছে 8.854
4, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8.854 ইন্টু 10⁻⁻12, এটা হচ্ছে এপসাইলন নটের মান। এখানে যদি তুমি মানটা ক্যালকুলেট করো তাহলে মান আসবে 8.99 এরকম অ্যাপ্রক্সিমেট 10⁻9 এত মিটার ব্যাসার্ধ হতে হবে। একটু খেয়াল করি ভাই, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 ইন্টু 10⁻⁻, প্লাস 6 এত মিটার। আচ্ছা, এটাকে যদি ভেঙে ফেলি, তুমি হয়তো ইমাজিন ভালো করতে পারবা। উপরটাকে ভেঙে ফেলি তো, উপরটাকে ভেঙে ফেললে এটাকে অ্যাপ্রক্সিমেট কত বলতে পারবো? একটু খেয়াল করি, একটু মনোযোগ দেই, একটু খেয়াল করি। হ্যাঁ, এটাকে আমি অ্যাপ্রক্সিমেট কী লিখতে পারবো? উপরেরটাকে স্যার, উপরেরটাকে আমি অ্যাপ্রক্সিমেট লিখতে পারবো। অ্যাপ্রক্সিমেট 9 ইন্টু 10⁻9, 8.99, 10 মিটার। এটা মানে কত ভাই? একটুখানি খেয়াল করি, এটা মানে কত মিটার? এটা মানে হলো 9 লিখে 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য এত মিটার। আর এটা মানে কত ভাই? পৃথিবীর ব্যাসার্ধ এটা মানে 6.4 লেখার পরে 1 2 3 4 5টা শূন্য এত মিটার। কারণ দশমিক উঠে দিচ্ছি, দশমিক উঠে নিচে 10 দিয়ে ভাগ দাও, 10 দিয়ে ভাগ দিলে 1 হবে 64 ইন্টু 10⁻5, অর্থাৎ 64 লেখার পর 5টা শূন্য। দেখো তো 64 লেখার পর 5টা শূন্য আছে। ওকে, এবার একটু খেয়াল করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 6 লাখ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 6 লাখ সামথিং। আর এটা কত? কি হলো? 64 লক্ষ হচ্ছে নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 64 লক্ষ। তার মানে কত হচ্ছে ভাই? 64 লক্ষ। তার মানে 64 লাখ। আর ওপরটা একটু খেয়াল করিতে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এই পর্যন্ত আমার লক্ষ। তাহলে এটা একক, দশক, শতক, হাজার, 90,000 লাখ। তাহলে গোলকের ধারকত্ব আমার জাস্ট 1 ফ্যারাডে করতে চাই, তাতে আমার কত বড় ব্যাসার্ধের গোলক লাগবে? 90,000 লাখ মিটার ব্যাসার্ধ লাগবে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কয়েক গুণ বড়। এটা রাখবো কোটি? এক ফ্যান চালামো, এক ধারক তৈরি করে সেটা মঙ্গল করে রাখা আসমো। এটা পৃথিবীতে রাখা জায়গা আছে এটা? এই জন্যই বাস্তবে এর অস্তিত্ব নাই। এরকম হওয়ার কারণ হচ্ছে কি, এই যে তুমি দেখতে পাচ্ছ গোলক, এই গোলকের দেখো যে তড়িৎ ক্ষেত্রটা এটা কোন পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত, একবারে বিশাল দূর পর্যন্ত গেছে। যেহেতু এনার্জি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এনার্জিও অসীম পর্যন্ত বিস্তৃত। যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, তাই এটার ব্যবহার নাই। এবং যেটা ব্যবহার করলে এরকম একটা বিড়ম্বনা বা ঝামেলার সৃষ্টি হয়। এখানে একটু হালকা একটা মানে ধারক লাগাবো হালকা, মানে তার জন্য একে বিশাল বড় একেবারে পুরা 7 মাথা একেবারে জুড়ে একটা বিশাল গোলক লাচ্ছি এই ফ্যান ঘুরানোর জন্য। এটা হলো না, এটা নাই। তার মানে বাস্তবে এর অস্তিত্ব নাই। কেন নাই বাবা? তার কস কি? তার কারণ কি? কারণ হচ্ছে এই গোলকের ব্যবহার বাস্তবে নেই। কারণ এর তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ শক্তি দূর পর্যন্ত বিস্তৃত থাকে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, এর ব্যবহার নাই। যদি এনার্জি কনজাস্টেড থাকতো, নির্দিষ্ট জায়গার মধ্যে বাউন্ডেড থাকতো, তাহলে এটা বেশ অল্প জায়গার মধ্যে আমার অনেক ধরনের অনেক শক্তি জমা করে রাখতো। যখন আমার প্রয়োজন হতো তখন আমি সেটা বিভিন্ন কাজে ফ্ল্যাশ লাইট, মোটর, ফ্যান এরকম ডিভাইসগুলোর সাথে আমি লাগাতে পারতাম, যেটা কিনা হবে সমান্তরাল পাত ধারকত্ব। আর এনার্জিগুলো একসাথে বাউন্ডেড থাকে, খুব কম জায়গার মধ্যে অনেক হিউজ পরিমাণ এনার্জি থাকে এবং তড়িৎ ক্ষেত্রটাও বাউন্ডেড থাকে। তাহলে সমান্তরাল পাত ধারকের মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং এনার্জি বাউন্ডেড থাকে, তাই ওদের ব্যবহার আছে, কিন্তু এটার ব্যবহার নাই। তুলে নাও, দ্রুত তুলে নিবা, অনেক কিছু পড়তে হবে আজকে আমাদের। এটা হচ্ছে গোলকের ধারকত্ব, কার্বন নির্ভরশীল, গোলকের ধারকত্ব, গোলকের ব্যাসার্ধ নির্ভরশীল। তাহলে গোলকের ধারকত্ব নিচে লিখবা, গোলকের ধারকত্ব গোলকের ওপর নির্ভরশীল, গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। এই ধারকের ব্যবহার বাস্তবে নেই,
সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। অ্যান্সার আসবে সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা আমাদের অ্যান্সার হবে। এটা হলো দূরের সমান্তরাল পাত, এটা হচ্ছে দূরের সমান্তরাল পাত। এই যে পাতগুলো এভাবে রাখা, কিন্তু তার এই যে এইভাবে রাখা, এই ফেসটা দেখানো হয়েছে, এই ফেসটা। তার পাত দুটো এভাবে রাখা, এই ফেস দেখানো হয়েছে, এই ফেস দেখানো হয়েছে, কিন্তু পাত দুটো এভাবে রাখা। এই পাতের মধ্যে ব্যাটারির সাহায্যে আমি প্লাস চার্জ দিয়েছি, যদি দিই আর কি প্লাস চার্জ। তাহলে এই মোড়ে যেই কটা প্লাস চার্জ ঢুকবে, কটা ঢুকছে 6টা, এই পাশে সে কটায় মাইনাস চার্জ ঢুকবে অটো। তার মানে এটা যদি প্লাস কিউ চার্জে চার্জিত হয়, এটা হবে মাইনাস কিউ চার্জে চার্জিত। আমাদের প্রশ্ন সেটা না, এর যে ধারণ ক্ষমতা, চার্জকে তড়িৎ শক্তি রূপে জমা রাখার যে শক্তি বা সামর্থ্য, অ্যাবিলিটি, ক্যাপাসিটি, এটা দেখতে চাই। কার ক্যাপাসিটি? সমান্তরাল পাত ধারকের ক্যাপাসিটি দেখতে চাই। তাহলে আমরা বললাম এর প্রস্তুতির ক্ষেত্রফল হচ্ছে এ, এই পাতের প্রস্তুতির ক্ষেত্রফল হচ্ছে এ, মানে পৃষ্ঠের ক্ষেত্রফল। এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠ ইঙ্গে রাখছি, এর পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এর পৃষ্ঠের ক্ষেত্রফল এ। এদের মধ্যবর্তী দূরত্ব এটা বাবা, এইটা এদের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্ব আমি দিলাম এখান থেকে এতটুকু, দূরত্ব হচ্ছে ডি। মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এইটা প্রমাণ করার জন্য আমরা একটা জিনিস দরকার, এবং মধ্যবর্তী দূরত্ব ডি এবং পাতদ্বয়ের মধ্যে, এই যে এই পাত থেকে ওই পাতের মধ্যে বিভব পার্থক্য আমরা দিলাম হচ্ছে ডেল ভি। বিভব পার্থক্য, দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি। এই পাতে প্লাস চার্জ, ওই পাতে মাইনাস চার্জ যদি থাকে, তাহলে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে আমাদের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এরকম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রের মান এর মধ্যেকার প্রত্যেকটা বিন্দুতে সেম। যেমন এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ই কত? ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। গাউসের সূত্র পড়ানোর সময় তোমাদের পড়ানো হয়েছে। আমি যদি এখানে দেখি ইর মান কত, তাহলে ওখানে ইর মান হবে ই সমান সমান সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। অর্থাৎ এর প্রত্যেকটা বিন্দুতে ইর মান সেম। ওই পাশে ই নাই, কারণ এই পাত দিয়ে ই যেটা হয়েছে ওই পাত দিয়ে সেটা ক্যান্সেল হয়েছে। এই পাশে এই পাত দিয়ে যে ই হয়েছে ওই পাত দিয়ে সেই ইটা ক্যান্সেল হয়েছে। তাহলে ভিতরে আছে সবই, দেখছো বাউন্ডেড হয়ে আছে, এর মধ্যে এনার্জি ঢুকে যাবি, এটার মধ্যে এনার্জি ঢুকে যাবি, বাউন্ডেড হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এমনকি এরা এমনভাবে বাউন্ডেড থাকে যে এই যে নেগেটিভ চার্জগুলো দেখতেছো সেটা এই পাতের একবারে এই যে পৃষ্ঠে চলে আসে, আর এই যে পজিটিভ চার্জগুলো দেখতেছো সেটা এই পাতের পৃষ্ঠে চলে আসে। এই মুড়া ফাঁকা, ওই মুড়া ফাঁকা। তাহলে এই যে পাত, এই মুড়া, এই হাতের তালুত প্লাস চার্জ, ওই হাতের তালুত মাইনাস চার্জ, কারণ একটা অ্যাট্রাক্ট করতেছে। আর ভিতরে তৈরি হয়েছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রগুলো সুষম, কারণ সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সেম। কত স্যার? সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। হোয়াট ইজ সিগমা? সিগমা মানে হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ এই যে পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকবে তার নাম হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। কিউ বের করে কিউ ডিভাইড বাই এ। আগে পড়াইছি, জি স্যার পড়াইছেন। এখন আমরা দেখতে চাই ধারকত্ব কত। চলো এর ধারকত্ব কত দেখতে চাই। যখন আমি দেখবো যে এই সমান্তরাল পাতে ধারকত্ব কত, তখন আমাকে এই সূত্র ফলাতে হবে। সি ধারকত্ব সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি না লিখে আমি লিখবো ডেল ভি। ও স্যার বলো, এটি না আপনি ভি লিখলেন, এই দেখেন ভি লিখছেন, ওটি আবার ডেল ভি লিখলেন কে? না, এটাও ডেল ভি। হ্যাঁ, এটাও ডেল ভি। সত্যি এটা ডেল ভি। কেমনি ডেল ভি হয়? ও স্যার এটা কেমনি ডেল ভি হয়? অসীমের বিভব কত? রাইট, ভি ইনফিনিটির বিভব কত? অসীমের বিভব, ভি অসীমের শূন্য। তাহলে পৃষ্ঠের বিভব কত? কে কিউ ডিভাইড বাই আর। গোলকের পৃষ্ঠের বিভব কত? গোলকের এই যে পৃষ্ঠের বিভব কত? কে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এটা কার সাথে, এই পৃষ্ঠের বিভব কার সাথে তুলনা করে বের করছি? অসীমের সাথে। তাহলে এই যে এইখানে পৃষ্ঠে যে বিভব নিচ্ছে এটাও তো বিভব পার্থক্য,
কার সাথে তুলনা করা? অসীমের সাথে। আর ওখানে কার সাথে তুলনা করা? ওখানে হচ্ছে দুটো পাতের সাথে, দুটো পাতের সাথে। এই পাতটা আগে থেকে ছিল, অসীম থেকে এই নেগেটিভ পার্টটা তুলে এখানে আনছি, অসীম থেকে তুলে এখানে আনছি। তাহলে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করছে ধারকত্ব, বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করছে ধারকত্ব। তাহলে আরেকটা পাত, এখানে আরেকটা পাত কোথায় ছিল? এখানে কি আরেকটা পাত কোথায় ছিল? অসীমে ছিল। অসীমে একটা পাত আছে, আর একটা পাত এখানে আছে। এনার্জি অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে। ইমাজিনেশন, অসীমের বিভব শূন্য, ইমাজিনেশন। আর এখানে একটা পাত অসীমে নাই, দুটো পাত আছে কাছাকাছি। গুড। এটা যদি প্রমাণ করতে চাই তবে একটা কথা আছে, মেলা কথা। কি এটা প্রমাণ করার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে কি, তুমি এখানে দেখতে পাবা কিছু একটা ঘটবে। কি এখানে 1 নম্বর শর্ত হচ্ছে কি, দুই পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল সেম হতে হবে। 2 নম্বর শর্ত যেটা, মানে এটারও এ ওটারও কত এ, 2 নম্বর যেটা, এ হবে অনেক অনেক বড় ডির তুলনায়। কার তুলনায়? ডির তুলনায়। যেমন এ হলো সাপোজ ধরো 2 মিটার স্কোয়ার, আর ডি ধরো সাপোজ 0.002 মিটার স্কোয়ার বা 0.000000002 মিটার স্কোয়ার। এর তুলনায় কত ছোট? এই কন্ডিশন রাখতে হবে। অর্থাৎ পাত রাখতে হবে খুবই কাছে, খুবই কাছে। আচ্ছা বলো তো, ভিতরে কে আছে? এইরকম তড়িৎ ক্ষেত্র যে সৃষ্টি হয় যে ই সমান সিগমা ডেড বাই এপসাইলন নট, তাহলে ভিতরে আছে কে? জেনে রাখা ভালো, ভিতরে আছে এয়ার। সেই জন্য তো এপসাইলন নট দেই। যদি এর না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমরা কি লিখতাম? এপসাইলন এম। ভিতরে তেল আছে, তাহলে লিখতাম এপসাইলন সিগমা ডেড বাই এপসাইলন এম। এম বা ওয়েল। ভিতরে ধরো কাগজ আছে, তাহলে লিখতাম সিগমা ডেড বাই এপসাইলন কাগজ। এটি ধরো ভিতরে আছে মম, তাহলে লিখলাম সিগমা ডিভাইড বাই এপসাইলন মম। আছে কি এয়ার, তাহলে নিচে কি সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। স্যার হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো বাবা? তাহলে ভিতরে আছে কে? এয়ার। লিখেও দিচ্ছি এয়ার আছে ভিতর। তাহলে শর্ত কি? এটা প্রমাণ করার শর্ত কি? দুই পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল হতে হবে একই। এটারও এ হলে, এটারও এ হলে, এটারও এ। এই দুই পাতটা হবে খুবই কাছাকাছি। এবং তোমাকে আমি প্রমাণ করবো, যত কাছে রাখবা ধারকত্ব তত বাড়বে। পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়াবা ধারকত্ব তত বাড়বে। এই যে ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। ক্ষেত্রফল যত বাড়াবো পাতের ধারকত্ব তত বাড়বে। এই যে ডি, দূরত্ব আছে নিচে, দূরত্ব যত কাছে আসবে ধারকত্ব তত বাড়বে। এটা প্রমাণ করবো তো আমরা, এটা প্রমাণ করবো দেখে তাকাচ্ছি। তাহলে বলো, তাহলে কিউ মানে এর মধ্যে জমাকৃত চার্জ, কটি চার্জ জমা? স্যার আবার তো নেমে কয় না প্লাস কিউ মাইনাস কিউ তো জিরো কয় না। এটা আসলে প্লাস কিউ পরিমাণ চার্জ এখানে জমা করছি, যে আরেকটার মধ্যে জমা হয়েছে মাইনাস কিউ। এর নামই হচ্ছে এর মধ্যে কি পরিমাণ চার্জ জমা আছে? কিউ পরিমাণ। এক পাতে প্লাস আর এক পাতে মাইনাস, মোট চার্জ করছে আছে বলো কিউ পরিমাণ। অর্থাৎ যে কোনো একটা পাতের চার্জের মান বললেই হয়ে যায়। তাহলে বলো কিউ কি? পাতের মধ্যে চার্জ। ডেল বি কি? দুই পাতের মধ্যে বিভব পার্থক্য। ওকে স্যার, ওকে মেনে নিচ্ছি স্যার, দুই পাতের মধ্যে পার্থক্য এটা স্যার। এবার সামনের দিকে আগাও। দেখো তোমার সাথে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো। ডেল ভি মানে কি বলছিলাম বলো তো? ছোটবেলায় বলছিলাম ডি ভি সমান সমান ই ইন্টু ডিআর, বলছিলাম না? মান মান মান, সামনে এটা মাইনাস মান, তো এটা বলছিলাম ইন্টু ডিআর। এই জায়গা বলবো ডেল ভি সমান সমান ই ইন্টু দুই পাতের মধ্যে দূরত্ব ডি। ওকে স্যার, ই মানে কত ভাই? ভিতরে ই কত? সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। এ সিগমা মানে কি রে? সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, এপসাইলন নট। এ সিগমা মানে কি রে? সিগমা মানে কিউ ডিভাইডেড বাই এ। মানগুলো ধরাধর বসা দিলে কাম শেষ। মানগুলো ধরাধর বসা দিলে কাম শেষ। সত্যি নাকি স্যার? দেখে আসি, মনোযোগ দিও। কিউ ডিভাইডেড বাই ডেল ভি, ডেল ভি মানে ই ইন্টু ডি, ই ইন্টু ডি। স্যার কিউ ই মানে কি ভাই? ই মানে কি? সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু সাথে থাকলো ডি, এপসাইলন নট উপরে উঠে গেল, তাহলে হলো কিউ। কত হলো? কিউ, তারপরে এপসাইলন নট কিউ, তারপরে এপসাইলন নট, তারপরে সিগমা ইন্টু কত হলো? ডি। এটুকু বুঝতে কারো সমস্যা? বলো, এটুকু বুঝতে কারো সমস্যা? না, কারো সমস্যা নাই। সিগমা মানে কি? কিউ ডিভাইড বাই এ। তাহলে চলো বসাই। হ্যাঁ, নট ডিস্টার্ব। সিগমা মানে কিউ থাক
এপসিলন নট থাক, সিগমা মানে কিউ ডিভাইডেড বাই এ, চার্জের তলমাত্রিক ঘনত্ব, ইন্টু ডি, মিস্টার কিউ, কিউ কাট গায়া, কি গায়া, কাট গায়া, কিউ কিউ কাট গায়া। এবার একটু খেয়াল করো তো বাবা, কিউ কিউ যদি কেটে যায় তাহলে এটা উপরে উঠে গেল, তাহলে এপসিলন নট এ আর নিচে থাকলো ডি। ইয়েস, এটাই ধারকের ধারকত্ব সি, এটাই ধারকের ধারকত্ব সি। তাহলে সি সমান কত হলো সি, এটাই গোলকের ধারকত্ব সি, তাহলে এটাই গোলকের ধারকত্ব সি, দম দম আর দম দম, এটাই গোলকের ধারকত্ব সি। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাইলাম। দাঁড়াও, কথা হবি না, মেলা কাজ হবি এইটা। ওকে স্যার, কাজ হবে স্যার। এবার খেয়াল করো, এ রে রে কপি মারো রে, এটা এটি তুলি রে, কারণ নিচে জায়গা নাই রে। হোয়াট ইজ সি? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ধারকত্ব। হোয়াট ইজ ডি? পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব। হোয়াট ইজ মধ্যবর্তী দূরত্ব? হোয়াট ইজ এ? হ্যাঁ, পাতের পৃষ্ঠের, হ্যাঁ পাতের পৃষ্ঠে, পাতের পৃষ্ঠ, প্রতিটি পাতের লিখলে ভালো হতো, প্রতিটি পাতের লিখলে, তুই তো বুঝবাই। পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল, পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এটা কি ভাই? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, মাধ্যমের ভেদনযোগ্যতা, ভেদনযোগ্যতা, এগুলো তোমরা আগে থেকে জানো, যোগ্যতা। তাহলে বলো দেখি, সি সমানুপাতিক কি বলবো? এ, অর্থাৎ পাতের ক্ষেত্রফল যত বাড়াবো ধারকত্ব তত বাড়বে। সি ব্যস্তানুপাতিক বলবো 1/d, দূরত্ব যত কমাবো ধারকত্ব তত বাড়বে। এই যে এই দুটোর উপর নির্ভরশীল, সেই সাথে মাধ্যমের উপর নির্ভরশীল। আমরা একটু পরে দেখব, এখানে এ আর মাধ্যম না রাখে যদি কোনো প্যারাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম রাখি তাহলে ধারকত্ব বাড়বে। সেটা পরে যে পাতি, এই পর্যন্ত আগে তোলো, ওটা আলাদা টপিকস। এবার কথা শোনো, এর মধ্যে যদি এ আর না দিয়ে আমি যদি কোনো প্যারাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ দেই, এ আর না দিয়ে প্যারাবৈদ্যুতিক কোনো পদার্থ যদি দেই, তাহলে বাবা এখানে কিছু একটা ঘটবি। কি ঘটবি সেটা নেই এখনকার মানে টাইটেল, এখনকার পড়ানোর টাইটেল আর কি। তো চলো, এখনকার পড়ানোর টাইটেল হচ্ছে এটা, এখনকার পড়ানোর টাইটেল হচ্ছে এটা, মনোযোগ দিও। সমান্তরাল পাতের মধ্যে বৈদ্যুতিক পদার্থ ব্যবহার করলে ধারকের ধারকত্ব কেন বাড়ে? তাহলে সমান্তরাল পাতের মধ্যে প্যারাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ ব্যবহার করলে কেন ধারকের ধারকত্ব বাড়ে, এবং যে বাড়ে এটা তোমাকে দেখাবো, কেন বাড়ে এটা তোমাকে আমি দেখাবো। ওকে স্যার, দেখান স্যার। প্যারাবৈদ্যুতিক পদার্থ এটি পরিবাহী, অপরিবাহী বা অর্ধ পরিবাহী কোনোটিই নয়। তাহলে প্যারাবৈদ্যুতিক পদার্থ এরা না পরিবাহী, না অপরিবাহী, না অর্ধপরিবাহী। যদি পরিবাহী হতো, পরিবাহী কারা? তামা, লোহা। অপরিবাহী প্লাস্টিক, কাঠ। অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। বুঝা যাচ্ছে বাবা? এর কোনোটাই না, কোনোটাই নয়। এটি বিশেষ ধরনের পদার্থ যা মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, কিন্তু পদার্থের মধ্যে আবেশ প্রক্রিয়া ঘটে। ধনাত্মক ঋণাত্মক চার্জকে পৃথক করা যায়। এক্সাম্পল, মোম, কাগজ, সিরামিক,
বায়ু, কাঁচ ইত্যাদি, এগুলো দেখবো মোমের ভিতরে কারেন্ট শর্ট করে না, মানে ওর মধ্যে কোনো বিদ্যুৎ যায় না। বাট মোমের একটা বিশেষ ধর্ম আছে, আবেশপূর্বক চার্জগুলো সেপারেট হতে পারে। আবেশপূর্বক ঘটালে চার্জগুলো দুই পাশে সেপারেট হয়, জমা হয়। যেমন দেখাচ্ছি, তোমাকে কথা বলতেছি, দাঁড়াও, তোমাকে তুলে নাও, তুলে নাও, শেষ করো, তারপর আমাকে আমার সাথে যোগাযোগ করো। তুলে নাও, শেষ করো, শেষ, তোলা শেষ, গুড। এবারে তাকাও, এবারে লিখতে দেবো না, দ্রুত তুলে নাও। তুলে নেওয়ার পরে আমি আর লিখতে দেবো না, কারণ তোমার যতক্ষণ লেখার দরকার ছিল ততক্ষণ তোমার তো লেখছই। আমি আসলে ওই লাইনটা একবার পড়ো সবাই মিলে, ওটা একবার পড়ো সবাই মিলে পড়ো। ধরো এটা একটা দণ্ড, এর মধ্যে প্লাস মাইনাস দুটোই আছে। এটার মধ্যে এটি যদি এক গাদা প্লাস নিয়ে আসো বাইর থেকে, এক গাদা যদি প্লাস নিয়ে আসো বাইর থেকে, যদি এক গাদা প্লাস নিয়ে আসো, তাহলে এর মধ্যে থাকা মাইনাসগুলো সব এখানে আকৃষ্ট হবে, আর এর মধ্যে থাকা প্লাসগুলো সব ওই পাশে আকৃষ্ট হবে। এই ঘটনা ঘটে কার মধ্যে? এই মম, কাগজ, সিরামিক, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো ঘটে, আবেশ প্রক্রিয়া ঘটে। বাট এই যে চার্জগুলো যে দেখতে হচ্ছে প্লাস এবং মাইনাস, সেগুলো যে দৌড়াদৌড়ি করে কারেন্ট ফ্লো করবে, এটা করে না। তার মধ্যে যেমন চার্জ দৌড়াদৌড়ি করে কারেন্ট ফ্লো করে, এটা করে না। এই কারণে এর নাম হচ্ছে বিশেষ ধরনের পদার্থ। আর এই ঘটনাটার নাম হচ্ছে, অর্থাৎ কোনো কিছু টাচ না করে দুই পাশে চার্জ এইরকম করে, অর্থাৎ একটা বস্তুকে চার্জিত করা, এই যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে তোমার হচ্ছে আবেশ প্রক্রিয়া। এই আবেশ প্রক্রিয়াটা তার মধ্যে ঘটানো যায়, কিন্তু ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত করা যায় না। এরা হলো কি পদার্থ? প্যারাবৈদ্যুতিক পদার্থ। এইটুকুতে কোনো ঝামেলা আছে কিনা? এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট এবং ঝামেলাপূর্ণ টপিক, কিন্তু আমি কিন্তু সবচেয়ে সহজ ভাষায় বলার চেষ্টা করব। কোনো ঝামেলা আছে কিনা বলো দেখি? না স্যার, কোনো ঝামেলা নাই। এবার খেয়াল করো ঘটনা কি ঘটবে। আমরা একটু মনে হয় তোমরা যেহেতু লিখে নিছো, তাহলে এটাকে আমরা একটু ছোট করলে তো আমাদের কোনো পাপ হবে না, জায়গা আমাদের বরং বাঁচবে, ভালো লাগবে। ওকে, ছোট করে নিচ্ছি। এটা একটা, সাবধান, ঝামেলা আছে। এটা একটা পাত, জি স্যার, এই যে সমান্তরাল পাত ধারক, এইটা স্যার। এর মধ্যে যদি আমি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস জমা করি, যদি জমা করি, তাহলে এবং ভিতরে যদি এয়ার থাকে, এয়ার মানে বায়ু যদি থাকে, তাহলে আমরা সকলেই জানি, মনোযোগ দিও, নাহলে বাসায় পড়তে কঠিন লাগবে। সকলেই জানি প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। কি ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা কি ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড। এটা তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কি ক্রিয়েট হয়েছে? ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডের নাম দিলাম ই। ইলেকট্রিক ফিল্ডের নাম ই। এছাড়া যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ওটার মান কত বলো? সমীকরণ কত বলো? স্যার এখনই ধরছিলাম, বলো বলো। ভিতরে যে ই হয় সেই সমীকরণ কি? সিগমা বাই এপসাইলন নট। তাহলে চাই থাকলে চলবি না ভাই, একটু আগে তো ধরলাম তোমাদের সবারই কাছে, যেহেতু আতঙ্কিত করে ধরলাম। তাহলে ভিতরে যে ইগুলো হয়েছে তার নাম হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। কিন্তু কি হবে যদি এখানে ভিতরে কোনো মম দেই? কি স্যার? মম দেই। হোয়াট ইজ দিস স্যার? মম। হ্যাঁ, এটা কি? মম। মম দিয়ে পূর্ণ করে দিচ্ছি, এটা মম দিয়ে পূর্ণ করে দিচ্ছি, পুরো পাট মম দিয়ে পূর্ণ করে দিচ্ছি। এই যে এটা কি কালার দেবো? এই কালার দেবো না, পিঙ্কু দেই। এই পিঙ্কুটা হচ্ছে মম। তাহলে এই যে পিঙ্কু, এই পিঙ্কু না হচ্ছে মম। মম ময়কের ম আর মু। এই মম কিন্তু ওই মম না, মাম্মি না, এটা মাম্মি না, এটা মম। এটা প্যারাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ, এটা মাম্মি নয়। তাহলে মম যদি এর মধ্যে দেই তাহলে কি ঘটিবে? তাহলে স্যার এই পাশের প্লাসগুলো ওই মমের মধ্যে থাকা প্লাস এবং মাইনাস দুটোকেই কিছু একটা করবে। কি করবে? প্লাস ওই মমের ভিতরে থাকা মাইনাসগুলোকে আকৃষ্ট করবে, বলবে আমাদের দিকে আয়। আর এর মধ্যে থাকা প্লাসগুলো ওই প্লাসগুলো বিকর্ষণ করবে, এই মাইনাসগুলো আকর্ষণ করবে, অর্থাৎ ওই পাশে প্লাস চার্জগুলো চলে যাবে। এই তো স্যার, এটি মম কেন দেওয়া লাগলো?
তা একটু পরে ব্যাখ্যা করতেছি, আমাকে একটু মনে করে দিও যে মম কেন দেওয়া লাগলে, কেন কোনো ধাতব তামা টামা লোহা টোয়া দিলেও তো কাজ হতো। যদি আমি তোমাদের না বলি, অবশ্যই তোমাদের দায়িত্ব শেষে আমাকে মনে করে দেওয়া। কোন ক্লাস শেষে না, এই টপিকের শেষের দিকে, যে স্যার ওই যে মমের ঘটনা যখন বলবো তুলে নাও, তার আগ মুহূর্তে আমাকে বলতে হবে তুলে নাও, করলে কলবি ও স্যার ওটা না কয়েকদিন আগে, তারপর তুলে নিচ্ছি। যদি ভুলে যাই, হ্যাঁ দায়িত্ব থাকলো তোমাদের। তাহলে এটি মাইনাস, ওটি প্লাস হচ্ছে। এখানে আবার একটা ঘটনা আছে, ধরো এই পাতের মধ্যে প্লাস 10 কুলম চার্জ আছে, ওই পাতের মধ্যে তাহলে মাইনাস 10 কুলম চার্জ ঢুকে আছে। এই প্লাস আর মাইনাস, মাইনাস 10 কেন হয় সেটা ব্যাখ্যা আছে, একটু পরে ব্যাখ্যা আছে। তাহলে এটার মধ্যে প্লাস 10, ওর মধ্যে মাইনাস 10। জি স্যার, তাহলে প্লাস 10 কুলম চার্জ এই পাতের মধ্যে, ওই পাতের মধ্যে মাইনাস 10। পাতের মধ্যে এই যে এই পাশে যে মাইনাস চার্জ, পাতের মধ্যে এই মাইনাস চার্জ দিয়ে এই মাইনাস চার্জগুলো যে আমার 10 কুলম হবে তা কিন্তু হবে না। এই মাইনাস চার্জগুলো হবে সাপোজ ধরো 2 কুলম। কি 2 কুলম? মাইনাস 2 কুলম। ওটি কি চার্জ? মাইনাস 10 কুলম। তাহলে এই প্লাস কত? মাইনাস 2 কুলম। অর্থাৎ দাঁড়াও, কথা আছে মেলা। কি যদি ধাতব কোনো পদার্থ ইউজ করতাম, তাহলে এটি যদি 10 থাকতো, তাহলে ওই পাশে আকৃষ্ট করে কয় কুলম নিয়ে আসতো? 10 কুলম। তাতে বিপদ হতো। কি বিপদ হতো সেটা তো তোমাকে বললাম, আমাকে মনে করে দিও। এই পাশে যদি ওই পাশে যদি মাইনাস 10 কুলম থাকে, এটা যদি ধাতব কোনো কিছু হতো, মম না হয়, তামা হতো, লোহা হতো, অ্যালুমিনিয়াম হতো, তাহলে ওই পাশে কত চার্জ ভর করতো আবিষ্কারকে? এই পাশে এই যে প্লাসগুলো কত? প্লাস 10 কুলম। তাহলে এটা হতো প্লাস 10, তার পাশে থাকতো মাইনাস 10, এ পাশে প্লাস 10, ওই পাশে থাকতো মাইনাস 10। এটি একাকার হয় ধারকের মধ্যে। কি হতো পরে দেখাচ্ছি। কিন্তু এখানে তা হয় না। কাকে দিলে হয় না? মমকে দিলে কি হয়? 10 কুলম দিলে ওটি ধরো 4 কুলম, মানে 10-এ 10 পাওয়া যায় না। 10-এর থেকে ওর ভিতরে যে রেসিস্ট হয় সেটা হচ্ছে কম। এটার জন্য এই মমটার নাম হচ্ছে বিশেষ ধরনের পদার্থ, প্যারাবৈদ্যুতিক পদার্থ। এইগুলো, এই ধর্মগুলো যাদের মধ্যে আছে তারাই হলো কি প্যারাবৈদ্যুতিক পদার্থ। তাহলে এতে আমার সুবিধা কি স্যার? এতে সুবিধা হচ্ছে তোমার যেটা ভিতরে ইনসাইডে মমের ভিতরে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, মাইনাসের দিকে আমাদের প্লাস থেকে মাইনাস, এই দেখো প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের একটা সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে স্যার? প্লাস থেকে মাইনাসের দিকে, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে, এই যে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। তাহলে পাত টু পাত, এই পাত থেকে ওই পাতে এই দিকে সৃষ্টি হয়েছে। মমের মধ্যে ওই দিকে আবার সৃষ্টি হয়েছে। এই দিয়ে এই শক্তিশালী পাতের সাথে পাত যেটা, আর ওই দুর্বল। তাহলে এই শক্তিশালী দুর্বল কিছুটা ক্যান্সেল হয়েছে, অর্থাৎ শক্তিশালীরা কিছুটা দুর্বল হয়ে গেছে। কোনটা দুর্বল হয়েছে? এটা। যদি এটা হয় 10, ওটা যদি হয় 2, তাহলে ফাইনাল থাকলো কত? 8। আপনি কি কভার চান? আমি বলতে চাই এখানে এটা আগে নাম দেই, এটার নাম দেই, পিঙ্কুটার নাম দেই, পিঙ্কুটার নাম দেই, ড্যান্সার নাম দেন। এটার নাম দিলাম ই নট। তাহলে মমের ভিতরে যেটা ই হয়েছে তার নাম দিলাম ই নট, আর পাতের সাথে পাতে যেটা হয়েছে তার নাম দিলাম ই। এখানে ইর মান না বোঝার মতো কিছু নাই, খালি মনোযোগের অভাব। ইর মান বড় না, ইর মান বড় ই নটের থেকে। কার মান বড়? ইর মান বড়। তাহলে ই নেট কত হবে ভাই? ই মিস্টার নেট সেটা হবে ই মাইনাস ই নট। যদি মম না থাকতো তাহলে আমার ই নেট সমান কি হতো? ই হতো। মম নাই তো, তাহলে যেটা ই ওটাই আমার কি হতো? ই নট। কিন্তু মম দেওয়ার কারণে নেট যে ইটা, ওই যে ই, ওই যে পাতের সাথে পাতের যে ই, ওই ইর মানটা মম দেওয়ার কারণে কমে গেল। অর্থাৎ পূর্বে, কখন? পূর্বে মানে যখন বায়ু ছিল, তখন সি কত ছিল স্যার? সি ছিল স্যার Q/Δv ছিল স্যার। ওকে, কথা সত্যি Q/Δv ছিল, Δv ছিল। তখন Δv মানে কত ছিল? তখন Δv মানে ছিল স্যার ই ইন্টু ডি ছিল স্যার, তখন Δv কত ছিল? ই ইন্টু ডি ছিল স্যার, তখন Δv মানে ছিল ই ইন্টু ডি ছিল স্যার। ওকে ইন্টু ডি। এবার আমার দিকে তাকাও, কিছু একটা ঘটিবে। কি ঘটিবে দেখতে চাই। ওকে, এটিকে রেখে দিলাম।
এবার এখানে আসো, বর্তমানে কি হয়েছে? বর্তমানে কখন স্যার? বর্তমান মানে বুঝলাম না। বর্তমান মানে মম দেওয়ার পরে। বর্তমানে কি হয়েছে? বর্তমানে কখন? মম মম ব্যবহার করার পর, সেটা মানে বর্তমান, অর্থাৎ প্যারাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করার পর তখন কি হয়েছে স্যার? তখন আর কি হবে স্যার? সি সমান তো এটাই হচ্ছে স্যার কিউ ডিভাইডেড বাই ডেল ভি। ওকে, কিউ ডিভাইড বাই ডেল ভি। কিউ ডিভাইড বাই ডেল ভি। ওকে স্যার, কিউ ডিভাইড বাই ডেল ভি। হ্যাঁ আমি চাচ্ছি সরো, তোমাকে কাম আছে মেলা। সি সমান হয়েছে কিউ ডিভাইড বাই ডেল ভি। ওকে, এই সময় ডেল ভি কত আছে? ডেল ভি সমান আছে ইনেট ইন্টু ডি। কি স্যার? ইন্টু ডি। আচ্ছা, ওরে পূর্বের ঘটনা, এটা পরের ঘটনা। এই ই নেট বড় না ওই ই বড়? ই বড়। ই যদি বড় হয়, আহারে কালি চেঞ্জ হবারে, ই যদি বড় হয় তাহলে ডেল ভি এই ই কি ইনেট কি ওর তুলনায় কি ভাই? ওর তুলনায় কি ভাই? ওর তুলনায় এই ইনেট কি ছোট, আর ওই ই কি বড়। তাহলে ই বড়, তাহলে ডেল ভি কি? ডেল ভি কি স্যার? ডেল ভিও বড়। এখানকার ডেল ভি কি? ও স্যার ডেল ভি ছোট। এই ডেল ভি বড় তো ধারকত্ব কম, এই ডেল ভি ছোট তো ধারকত্ব বেশি। এই যে কালকে একটা কথা লিখেছিলাম, কি লিখেছিলেন আমাকে একটু মনে করে দেন। লিখেছিলাম সি সমান কিউ বাই ডেল ভি বা ভি। এই সি কিউ এবং ডেল ভির উপর নির্ভর করে না, তবে কোনোভাবে যদি ডেল ভির মান কমাতে পারি তাহলে ধারকের ধারকত্ব বেড়ে যায়। এই সেই ব্যাখ্যা বলছিলাম, তখন তোমার বোঝার পরিবেশ হয়নি, পরিবেশ হোক তখন তোমাকে বোঝামো। এই যে পরিবেশ হয়ে গেছে, তোমাকে বুঝাই দিলাম। ডেল ভি যদি সামাও কমানো যায়, কিভাবে কমানো যায়? মম দিলে ভিতরে, কি দিলে? ভিতরে মম দিলে ডেল ভি কি হয়ে যাবি? কমে যাবি। ডেল ভি কমে যাওয়া মানে ডেল ভির সাথে সি সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে একটা উপরে একটা নিচে আছে, ব্যস্তানুপাতিক বলা যাচ্ছে না, একটা উপরে একটা নিচে আছে। তাহলে ডেল ভি যদি কমে যায় তাহলে সি কি হবে? বাড়ে যাবি। এই যে তুলনায়, এই যে ওটার সাথে পূর্বে, এটা বর্তমানে, এই যে পূর্বের সাথে বর্তমান তুলনা করেছি। তুলনা করে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, সামহাও যদি আমরা কোনোভাবে যদি পাতের মধ্যেকার বিভব পার্থক্য যদি সামহাও কমে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে এর চার্জের ধারণ ক্ষমতা এবং এর চার্জকে তড়িৎ শক্তি রূপে যে সামর্থ্য, চার্জকে তড়িৎ শক্তি রূপে জমা রাখার যে একটা সামর্থ্য, ক্যাপাসিটি, এটা বেড়ে যায়, ধারকত্ব বেড়ে যায়। তাহলে কি ঘটলো? হ্যাঁ স্যার কি ঘটলো বলো, কি করছে বলো? কিচ্ছা কাহিনী বলতে পারবো না? কি করছে? মূল সামারি কি? সারাংশ কি? সারাংশ স্যার, সারাংশ দেখতে চান? সারাংশ হচ্ছে সমান্তরাল পাতের মধ্যে মম ব্যবহার করলে ই এর মান কি হয়? কমে যায়। ওই এর মান কমে গেলে এর মান কমে গেলে ডেল ভির মান এর মান কমে যায়। আহারে আহা ইস। হ্যাঁ, এর মান কমে যায়। ডেল ভির মান কমে গেলে, ডেল ভি এর মান কমে গেলে, এর মান কমে গেলে হ্যাঁ, কমে গেলে ধারকত্ব বেড়ে যায়, অর্থাৎ সি বেড়ে যায়। এটাই হলো এখানকার সামারি। একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিছি। তাকাও এদিকে। আচ্ছা, মম ব্যবহার করলে এর ধারকত্ব কেমনি নির্ণয় করবো? হ্যাঁ, মম ব্যবহার করলে ধারকত্ব কেমনি নির্ণয় করবো? মম ব্যবহারের পর ধারকত্ব, মম না, এক মম দেব না, ইলেকট্রিক পদার্থ ব্যবহারের পর ধারকত্ব সি সমান এপসাইলন এম এ ডিভাইডেড বাই ডি। এ মানে কি? ওই যে পদার্থ ব্যবহার করবো তার প্যারাবৈদ্যুতিক ধ্রুবক। দাঁড়াও, কথা মনে করে দেই, অনেক কিছুর সাথে রিলেট করে কথা মনে করে দিব। দাঁড়াও, দেখো তো তোমার মনে পড়ে কিনা, দুটি চার্জের মধ্যে কুলম্বের বল কত ছিল বায়ুর মাধ্যমে?
এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট, দেখো তো মনে পড়ে কিনা, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই মাধ্যমের জন্য। অন্য কোনো মাধ্যমে কত ছিল, FM 1/4 পাই এপসাইলন এম ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটাকে আমি কি লিখতাম, 1/4 পাই, মনে করো 4 পাই, মনে করো হ্যাঁ 1 খেয়াল করো 4 পাই, এটা লিখলাম এপসাইলন আর ইন্টু এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কুলম্বের সূত্র পড়ানোর সময় পড়াইছি। আচ্ছা কি পড়াচ্ছেন আমি আরও বলতেছি, ওটা তোমার মনে নাই, সাপোজ ধরো এটা তোমার মনে নাই, এটা তোমার মনে নাই, আমি কি পড়াইছি, আমি পড়াইছি এপসাইলন আর অর্থাৎ আপেক্ষিক ভেদনযোগ্যতা, এটার সমান সমান অন্য কোনো মাধ্যমে ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাতে ভাগ দিলে আপেক্ষিক ভেদনযোগ্যতা পাওয়া যায়। এটার নাম মেলাগুলো দিছিলাম, একটা দিছিলাম এটার নাম দিছিলাম আপেক্ষিক ভেদনযোগ্যতা, 2 দিছিলাম প্যারা বৈদ্যুতিক ধ্রুবক, 3 দিছিলাম তড়িৎ মাধ্যমাঙ্ক, 3টা নাম দিছিলাম ভাই। এটাকে অনেক সময় কে দ্বারা লেখা হয়, কি দ্বারা, এই কে কিন্তু ওই কে না, কোন কে, ওই যে আমরা যেটা বলি এফ সমান সমান কে কিউ বাই Q1 Q2 বাই আর স্কোয়ার, এই কে কিন্তু না, এই কে কিন্তু এটার নামই প্যারা বৈদ্যুতিক ধ্রুবক, আর ওটার নাম কিন্তু প্যারা বৈদ্যুতিক ধ্রুবক না। ওই কে মানে হচ্ছে 9 × 10⁹ জাস্ট ধ্রুবক, আর এই কে কিন্তু এপসাইলন আর অথবা এইটা। তাহলে এটা যদি হয় তাহলে কি আমি লিখতে পারি এপসাইলন এম সমান সমান কে ইন্টু এপসাইলন নট, এটা মানে প্যারা বৈদ্যুতিক ধ্রুবক। এটা এক এক পদার্থের জন্য এক এক রকম, মম ব্যবহার করলে একরকম কের মান, আমি যদি কের মান সবসময় একের থেকে বড় হবে, আমি যদি মম ব্যবহার করি তাহলে একরকম হবে, কাগজ ব্যবহার করলে আরেক রকম হবে, তেল ব্যবহার করলে আরেক রকম হবে, বায়ু ব্যবহার করলে আরেক রকম হবে, এটা দিয়ে দেবে প্রশ্নে। তাহলে ভাই এই সূত্রটা কেমন হয়, মম ব্যবহার করে আমাদের ধারকত্ব হবে কে, এটা এপসাইলন যা হবে এপসাইলন নট, আর এটা মানে কিন্তু এপসাইলন এম, সাথে কি থাকলো এ ডিভাইডেড বাই আর এ বাইরে ডিভাইড বাই ডি। তুমি কি খেয়াল করে দেখছো, যদি মমটম ব্যবহার করি তাহলে ওপরে একখান কে গুণ হয়, আর ওপরে একখান কে গুণ হওয়ার মানে কি ধারকত্ব বেড়ে যাওয়া, কারণ কের মানে একের থেকে বড়। এই যে যদি কোনো অন্য কোনো পদার্থ ইউজ করা হয় তাহলে ধারকত্ব আমরা লিখবো ধারকত্ব সি সমান সমান কে, ওই সেই পদার্থের কে এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, কে হলো প্যারা বৈদ্যুতিক ধ্রুবক। ওকে, এইটুকু তোমরা তুলবা, অবশ্যই তুলবা। দাঁড়াও এর আমি লিখে দিই, কে শুধু পরিচয় দেই, কে পরিচয় শুধু দেই, কের পরিচয় শুধু দেই, এই কের পরিচয় হচ্ছে, হ্যাঁ এই কের পরিচয় হচ্ছে, কের পরিচয় শুধু দেই, এই কের পরিচয় হচ্ছে প্যারা বৈদ্যুতিক ধ্রুবক, প্যারা বৈদ্যুতিক ধ্রুবক, প্যারা বৈদ্যুতিক ধ্রুবক, এটা হলো কে হলো প্যারা বৈদ্যুতিক ধ্রুবক। নাও তুলে নাও, লাস্ট থিওরি আমাদের সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, এটা আমরা পড়তে চাই, এই রাশিমালা কত স্যার, এই রাশিমালা হবে ইউ সমান সমান হাফ সি ভির উপরে স্কোয়ার, সি হচ্ছে সমান্তরাল পাত ধারক। আচ্ছা আমি এক কাজ করি বাবা, আমি এক্সট্রিমলি সরি, এটাই আমি আর একটু সংযোজন করতে চাই, এটা সমান্তরাল পাত হলে হবে বা যে কোনো ধারক, যে কোনো, সেটা গুলীয় ধারক হতে পারে, যে কোনো ধারকের বা সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা। সমান্তরাল পাত দিয়ে আমি তোমাকে রাশিমালা প্রমাণ করেছি, এটা যদি ওই যে গোলকের ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা বলে, একই সমীকরণ, একই থিম। তাই আমরা একটা প্রমাণ করলে আমাদের কি যথেষ্ট, দূরে কি ডাবল ভাবে প্রমাণ করার দরকার আছে না, সময় নষ্ট, একটা দিই ডাবল হবি, আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা দিই এনাফ। ওকে, এটা আমরা পড়তে চাই বাবা। লাস্টে এটা মনোযোগ দিস ভাই,
ওকে, যে কোনো ধারকের বা সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা দিন শেষে যদি কেউ না বোঝো তাহলে ওটা একটু মুখস্থ করে ইউ সমান হাফ সিবি তারপরে স্কোয়ার। সি হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বা যে কোনো ধারকের ধারকত্ব, ভি হলো বিভব পার্থক্য, তারপরে স্কোয়ার। সমান্তরাল পাত হয়ে পাত যদি হয় তাহলে পাত দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, আর ই হলো সঞ্চিত শক্তি। গুড, এবার একটু খেয়াল করি, এই লাস্ট থিওরি মোটামুটি সেই লেভেলের পড়া পড়লা তোমরা। ওকে, এটার সাথে আমি কাজ করব ম্যানুয়ালি। দেখো একটু ম্যানুয়ালি, এটার সাথে আমরা খান ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, ব্যাটারি ওটা নেগেটিভ প্রান্ত, যেটা এখন তোমাকে বলি নাই। তাহলে ব্যাটারি এটা পজিটিভ, ওটা নেগেটিভ। তাহলে কি করবে, ভালো করে দেখো, ব্যাটারির পজিটিভ ওইখানকার ইলেকট্রনকে টানে বার করবে। তাহলে ওর থেকে যদি ইলেকট্রন টানে বার করে তাহলে ওটি পজিটিভ চার্জ হবে। ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে ওখানে, ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ চার্জ, তাহলে টানে বার করবি। হ্যাঁ, আর ওখানে সাথে সাথে একটা ইলেকট্রন দেবে, তাহলে টানে বার করবে ওখানে দেবে, এখান থেকে টানে বার করবে ওখানে দেবে। আরেকটা ইলেকট্রন টানে বার করলো, পজিটিভ হলো, আরেকটা ইলেকট্রন এখানে দিল। এই জন্যই তো ব্যাটারি এরকম পাগলা না, এর থেকে 10টা টানে বার করবি ওটি দূরে দিবি, তা না, এটি যে কটা টানে বার করবি ওটি সে কটা দিবি। এই জন্য তো বলা হয় এখানে প্লাস কিউ হলে ওখানে মাইনাস কিউ। বুঝতে পারছো কি তোমরা? তাহলে এখান থেকে যে কটা টানে বার করবি ওখানে সেটা দিবি। বোঝা গেছে? এই ঘটনা আমি এভাবে বলবো না, তোমাদের সহজ করে বোঝার সাথে আমরা বলবো। কি বলবেন, যে ব্যাটারি এটি প্লাস, তাহলে এটি চার্জ দেয় প্লাস কিউ, আর ওর মধ্যে চার্জ দেয় মাইনাস কিউ। এটা বলবো, সহজ করে বলবো। এর মধ্যে প্লাস কিউ, হ্যাঁ এটি মাইনাস, এর মধ্যে দিল প্লাস, ওটি দিল মাইনাস, এটি দিল প্লাস, ওটি দিল মাইনাস। এটা হলো ব্যাটারি। এইভাবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে প্লাস দিয়ে মাইনাস দিয়ে এটার মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। যেই লাগে, যখন আমি এটাকে যখন আমি লালা করে ফেলবো, খুলে ফেলবো, খুলে যখন এখানে আমি একটা বাল্ব লাগাবো, বাল্ব, তখন এই চার্জগুলো কি করবি, এ ধরলে আর ফাক্কাত করে জ্বলে উঠবে। জ্বলে যে থাকবে তা না, ফাক্কাত নাই, ফিউজ। ফিউজ মানে বাল্ব নষ্ট হচ্ছে তা না, নিভে গেছে। তাহলে যে এখানে আমি বাল্ব সামনে দেবো তাহলে কি করবে, একবারে ঝকঝকায় জ্বলবে, জ্বলে কি জ্বলে উঠে দেখবা কিছুক্ষণ গেল রে, মানে ওর চার্জ শেষ। হিউজ পরিমাণে হঠাৎ করে দেয়, এ ধরলে হিউজ পরিমাণ জ্বলে নাই, এটা ঘটবে। বুঝে আসছে বাবা? এই কাম, এই যে চার্জ জমা করলে কে করলো, কে করলো? তাহলে এই কাম করলো কে, কোন কাম? এটি চার্জ জমা করলো কে? ব্যাটারি। এই কাম ব্যাটারি করে, কিন্তু এখন ব্যাটারির দায়িত্ব পালন করব আমি নিজে। আমার নাম হলো এক্সটার্নাল সোর্স। যে এক্সটার্নাল সোর্স কে এখানে? ব্যাটারি। ব্যাটারি দায়িত্ব পালন করবে কে? ডাব্লিউ স্যার। ডাব্লিউ স্যার কি হয়ে গেল এখন? ব্যাটারি। কি হয়ে গেছে এখন? ব্যাটারি। মজা পাইছে রে পোলা পান। ডাব্লিউ স্যার ব্যাটারি মানে মরাবেলা। ফাইন ফাইন ফাইন, সুন্দর। এই তো তোমাকেও ব্যাটারি ধরে মনে দাঁড়াও। এবার চলো, এবার না 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 কোনো কিছু বলো না। তাহলে এক ধানে পড়তেছো, পড়ে ফেলো, এটাই পড়লে ফেললেই শেষ। আল্লাহ মাফ করুক। মনোযোগ দিও, 100% মনোযোগ দিও প্লিজ। আমি জানি ঝামেলা হচ্ছে, হ্যাঁ মনোযোগ দিও। ব্যাটারির মধ্যে কোনো চার্জ, ধারকের মধ্যে কোনো চার্জ আছে না? 5 মিনিট। ধারকের মধ্যে কোনো চার্জ আছে না? তো চার্জ দাও। কীভাবে যেমন স্যার, এর থেকে চার্জ তোলো, এটি যে বসায় দাও। এর থেকে ডিকিউ পরিমাণ চার্জ তোলো, আর ওটি যে ছাড়ে দাও। ডেকেও 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 ইকে করো। তাহলে একটা ডেকেও, তখন এটি হলো মাইনাস, প্লাস তো এটা, এটি হলো প্লাস, ওটার থেকে তুলছি, এটার মধ্যে দিছি, দাও দে বিকে রে ব্যাটারি। এখন ডাব্লিউ স্যার কি হয়েছে? ব্যাটারি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্লাস চার্জ তো হলো, তুলে এর মধ্যে দাও, এটি মাইনাস, এটি প্লাস। বুঝছো নাকি বোঝনি? হ্যাঁ, শুরুতে কত ছিল ভাই? শুরুতে চার্জ জমা ছিল না? শুরুতে চার্জ জমা ছিল না?
এর থেকে তো হলো, এর মধ্যে দাও মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করবো। দাঁড়াও, কটি ফিল আপ হয়েছে? দুইটা। কটি ফিল আপ হয়েছে এখন? দুইটা। কটা ফিল আপ হয়েছে? দুইটা। তো হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আমরা একটু কালিটা চেঞ্জ করি, এই কালিটাই থাক। এই দুটা মানে প্লাস ছোট কিউ, ওই দুটা মানে মাইনাস ছোট কিউ। তার মানে সামথিং কিছু একটা ঘটছে, মাইনাস ছোট কিউ কিছু একটা ঘটছে। ভালো করে মনোযোগ দিও। 5টা মিনিট। প্রথমে শুরুতে টাইম যখন 0 তখন কোনো চার্জ এখানে ছিল না, এখানে কোনো চার্জ ছিল না। আফটার কিছু সময় পর 10 সেকেন্ড পর কেউ করতে করতে 10 সেকেন্ড পর দেখি এটা হয়ে গেছে প্লাস কিউ, ওটা হচ্ছে মাইনাস কিউ। বুঝছো না বোঝনে? ক্লিয়ার? এই খেলা খেলতে খেলতে ডেকেও খেলা খেলতে খেলতে আরো এখানে কি হয়েছে? এই কালি চেঞ্জ করবো, কালি এখানে আরো এখানে মাইনাস প্লাস, ডেকেও মাইনাস প্লাস, ডেকেও মাইনাস প্লাস। এই মোট চার্জ মানে হলো প্লাস কিউ, এখানকার মোট চার্জ মানে হলো মাইনাস কিউ। বলো তো শুরুতে চার্জ কটি ছিল? 0। তারপরে মোট কটি চার্জের মধ্যে ঢুকলো? বড় হাতের প্লাস কিউ। মাঝখানে কটি ঢুকছিল? ছোট হাতের প্লাস কিউ। বিষয়টা এমন, শুরুতে কোনো চার্জই ছিল না। 10 সেকেন্ড পরে সাপোজ ধরো কিউ, এই যে এই প্লাস কিউ, ওই মাইনাস কিউ, আরো 5 সেকেন্ড পর অর্থাৎ 15 সেকেন্ড পর এই বড় হাতের কিউ, এই কিউ। এই বড় হাতের কিউ জমা করতে এখানে কত কাজ করতে হয়েছে, কিভাবে কাজ করা হলো? এবার ডেকেও এবার একটা কাহিনী আছে। কি কাহিনী? যত ডিকেও জমা করতে থাকবে এখানে, তত এখানে কষ্ট বেশি করতে হবে। যত জমা করতে থাকবা তত, কারণ এখানে যখন একটা মাইনাস এটা প্লাস হবে, আর একবার ডিকিউ নিয়ে আসলে ওই ডিকিউকে এই প্লাস আসতে দেবে না। তো বলে আমি প্লাস আসি, হ্যাঁ শর্ট। এবার পরের যখন এটা যখন এই লালটা যখন এর থেকে যখন ডিকিউ তুলে টেনে আসবো, এরা দুজন মিলে এরা কবি আমরা এটা আসি, আমি শর্ট। আবার যখন পরেরটা যখন ডিকিউ নিয়ে আসবো, এরা 4 জন মিলে কবি আমি কব, মানে জোর করে নিয়ে আসবো। যত নিয়ে আসবো তত আমার কাজ কি? প্রথম দিকে কাজের পরিমাণ ডেকেও আসতে, ডেকেও বাড়ে যাবি, শক্তি বাড়ে যাবি। তাহলে এই করতে করতে এখানে যে পরিমাণ চার্জ আমি এখানে জমা করবো, এই চার্জ জমা করতে আমাকে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, কাজ করে করবি ব্যাটারি। এখন কে করছে? ডাব্লিউ স্যার। যে পরিমাণ ডাব্লিউ স্যার কাজ করছে, ওই পরিমাণ শক্তি এখানে সঞ্চিত শক্তি হিসেবে বা বিভব শক্তি রূপে এই সমান্তরাল পাত্রের মধ্যে জমা থাকবে। যখনই লাগবি তখনই হবি ধর লে। কাহিনী শেষ? কাহিনী শেষ না, কাহিনী কেবল তো শুরু। 2 মিনিটে কাহিনী শেষ হয়ে যাবি। চলো এবার না বুঝলে কিন্তু ডিস্টার্ব। আচ্ছা চলেন স্যার দেখে আসি। দেখো আল্লাহ মাফ করুক, এটা হলেই কাম শেষ। ওই যে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে কাম শেষ হয়ে যাবি। 5 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবি। মনোযোগ দিও। টি যখন 0 তখন শুরুতে, মনোযোগ দিও, শুরুতে এর মধ্যে চার্জ কটি ছিল ভাই? শুরুতে শুরুতে চার্জ কটি ছিল ভাই? শুরুতে চার্জ কটি ছিল? শুরুতে কিউ সমান 0 চার্জ। ডেল ভি কত ছিল যখন চার্জ 0 ছিল? তখন দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য কত ছিল স্যার? ডেল ভি ছিল স্যার 0 স্যার। আর তখন এই দুই পাতে ধারকত্ব সি সমান কত ছিল? বলো জোরে বলো। নট 0। ধারকত্ব এবং রোধ এমন একটা জিনিস গড় দেয়, চার্জ জমা হলেও থাকে না হলেও থাকে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ধারকত্ব এবং রোধ আছে। বলছিলাম কত, তাহলে 0 কো লেখে, তাহলে আমি কি রাখবো? নট ইকুয়াল 0। আফটার টি সময় এ, নট পর, টি সময়ে 10 সেকেন্ডে। তাহলে টি সময়ে মনোযোগ দিও। এর একটা থিম আছে, জটিল থিম। ভালো ছাত্র মনোযোগ দিও, এর দরকার আছে আমাদের ভালো ছাত্র অর্জনে। টি সময়ে মনোযোগ দিও। টি সময়ে ধর 10 সেকেন্ড পরে চার্জ কটি জমা হলো স্যার? চার্জ জমা হয়েছে, চার্জ সমান হয়েছে জমা হয়েছে কিউ পরিমাণ। আর তখন যখন কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে, এই যে কিউ, তখন এর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে,
ডেল ভি কি ডেল ভি, তখন বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য সমান সমান ডেল ভি। আর তখন এর ধারকত্ব সি কত, ধারকত্ব সি কত, তখন ধারকত্ব সি কত, তখন ধারকত্ব সি সমান সমান কিউ বাই ডেল ভি, কি ভি ডেল ভি। বা ডেল ভি মানে কি বলবো, ডেল ভি মানে কি বলবো, ডেল ভি মানে কি বলবো, ডেল ভি মানে বলবো স্যার দেখেন ডেল ভি মানে কি বলা যায়, ডেল ভি মানে ডেল ভি উপরে তোলো, সি নিচে দাও, তাহলে কিউ বাই সি, সি কি ধারো কত। আচ্ছা চার্জ যদি আরো জমা করি ধারো কত চেঞ্জ হবে, এটাতে তো ধারো কত মাপা যায়। আমি যদি কালকে সেগুলো পড়াইছি, চার্জ যদি আরো জমা করি ধারো কত চেঞ্জ হবে না, ধারো কত এই সমীকরণের সাহায্যে শুধু ধার কত মাপা যায়। তাহলে ডেল ভি মানে কত কিউ বাই সি। এই ডেল ভি কখন কি রেট হয়েছে, যখন আমি এর মধ্যে কি চার্জ জমা করছি, ছোট হাতের কিউ পরিমাণ চার্জ জমা করেছি, আর তখন বিভব পার্থক্য কত ছিল ডেল ভি, কতক্ষণ ছিল ছোট হাতের কিউ যখন জমা করছি। এবার একটুখানি কাহিনী আছে, মনোযোগ দিও, মনোযোগ দিও ভালো ছাত্র গালা, মনোযোগ দিও সবাই, আমরা তো সবাই ভালো ছাত্র, একটু মনোযোগ দিও প্লিজ। এই গোলকের পৃষ্ঠে মনোযোগ দিও, ফিল্লাসে ভালো লাগে না। এই গোলকের পৃষ্ঠে কোনো চার্জ আছে না, তাহলে বিয়োগ কত, 0। চার্জ আছে, বিয়োগ কত, গুড। অসীমে রাখছে অনেকগুলো চার্জ, 1 কুলম 1 কুলম 1 কুলম 1 কুলম, এগুলো অসীমে আছে। এই 1 কুলমের ধরে করছে, তুই এটি কি করিস, আর এটি নিয়ে আসতে কোনো কাজ হলো, এবার নিয়ে আসতে কোনো কাজ হলো, 1 কুলম এটি নিয়ে যাচ্ছি, ওই 1 কুলম ধরে এটি নিয়ে যাচ্ছি, কোনো কাজ হলো না, কারণ কেউ তো বিকর্ষণ আকর্ষণ কিছুই করেনি। তাহলে এই চার্জ রাখতে আমার কোনো কাজ হয় না, কাজ হয় না, যে কাজ হয় সেটার নামই কি রে ভাই, সে নামই তো ভি, ভি সমান কত কে কিউ বাই আর। তাহলে প্রথমে যখন খেয়াল করো, প্রথমে যখন কে কিউ বাই আর, এইটা কে কিউ বাই আর, প্রথমে যখন এখানে কোনো চার্জই ছিল না, তখন এর মধ্যে পৃষ্ঠে বিয়োগ কত ছিল 0। এবার যখন আমি 1 কুলম নিয়ে যাচ্ছি তখন কাজ হয়েছে, তখনও কত আছে, মানে প্রথমে 1 কুলম যখন নিয়ে যাচ্ছি তখনও কাজ কত 0, মনোযোগ দিও। এরপরে 1 কুলমকে ধরে করছে, 1 কুলম তুই কি করিস, এটি আয়, এবার কি 1 কুলম আসবে চাবি, তুমি কি করবি, কি করবি, বিবেচন করবে কি করবে না, আমি জোর করে কমাই। তাহলে এখানে যে বিভব পাচ্ছি কোন চার্জের এগেনিস্টে, এই দুটো চার্জ না একটা চার্জের এগেনিস্টে আমি বিভব পাচ্ছি, কে বাধা দিছে, একটা চার্জ বাধা দিচ্ছে না, মন খারাপ করে লাভ আছে, কয়টা চার্জের এগেনিস্টে এই 1 কুলম নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম, এই 1 কুলম নিয়ে এসে এখানে প্লাস হিসেবে রাখলাম, কোনটার রেসপেক্টে আমি বিভব পাইছি, এটার রেসপেক্টে বিভব পাইছি, ওটা নিয়ে আসছে, ওটার রেসপেক্টে বিভব নাই। এবার 1 কুলম হচ্ছে 1 কুলম তুমি কি করো, তাহলে কি ছিল কথা, কি ছিল বিভবের সংখ্যা কি ছিল, বিভবের সংখ্যা অসীম থেকে 1 কুলম ধনাত্মক চার্জ নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয়, তাহলে এটা নিয়ে আসবো দেখবো কি পরিমাণ কাজ হয়। চলো যাই, এবার কজন মিলে করছে, আসা যাবি না, আমাকে জোর করে নিয়ে যেতে হচ্ছে, কজন বাধা দিছে, এইবার কিন্তু এই 1 কুলম রাখতে কজন বাধা দিছে, তাহলে এটি যে কিউ বসবি সেটা কোনটা, ওই দুইটা বসবি, এ কিন্তু বসবে না। তাহলে এরে বসানো শেষ, এটা বসানো শেষ, এটা বসানো শেষ, করে এটা বসানো শেষ। হ্যাঁ এবার 1 কুলমের নিয়ে আসবো, এটা রে কয় কুলমের এখানে কাজ হবি রে, 3টার রেসপেক্টে কাজ হবি না, এই যাকে নিয়ে আসতে তার রেসপেক্টে কাজ হয়, এই কথা কি তুমি বুঝছো, তাহলে এটি তোমার বোঝার কথা। চলো এটা যদি বুঝে থাকো তুমি, এটি বোঝার কথা। এই ডেল ভি আরেক ভাই বের করবো, এই ডেল ভি আরেক ভাই বের করবো, কিভাবে বের করবেন, মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও প্লিজ, মনোযোগ দিও, এই সপ্তাহ মনোযোগ দিও। আমি তোমাকে আগে বুঝাই দিই, তারপরে তোমাকে বলতেছি। টি সমান টি সময় মানে 10 সেকেন্ড এ, এর মধ্যে চার্জ আছে, আমি ডিকিউ ডিকিউ করে চার্জ জমা করছি, 10 সেকেন্ড চার্জ জমা করেছি, করতে জমা করেছি, জমা করেছি, করেছি 20 কুলম। কটি চার্জ জমা করছেন 10 সেকেন্ডে, কটি চার্জ জমা করছেন 10 সেকেন্ডে, কটি 10 সেকেন্ডে কটি চার্জ জমা করছি ভাই, কয় কুলম, এর মধ্যে চার্জ জমা করছে 20
কুলম। তাহলে বলো তো এটা মানে কয় কুলম? 20 কুলম। টি মানে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। কিউ মানে কয় কুলম? 20 কুলমের এগেনিস্টে এই হলো বিভব। তখন আমি বিভব মাপে দেখি বিভব হয়েছে কত? ডেল ভি। কয় কুলমের এগেনিস্টে ডেল ভি আছে? কয় কুলমের এগেনিস্টে? 20 কুলমের এগেনিস্টে বিভব আছে কত? ডেল ভি। আর তখন আমি এই কিউকে ডেল ভিতে ভাগ দিলেই তো আমি ধার করতে পারছি। তাহলে ধার করতে ধার করতে মানে কি? সি সমান না, এই তো গুড। আচ্ছা বলো তো দেখি কয় কুলমের এগেনিস্টে আমি বিভব পাইছি? মাথায় নেওয়ার চেষ্টা করো। কয় কুলমের এগেনিস্টে? এরপরে কিন্তু আমি এখানকার বিভব নির্ণয় করবো। এটা কিন্তু চার্জ আছে জমা। এই হলুদগুলো কত রে? 20 কুলম। হলুদগুলো কত? 20 কুলম। হলুদগুলো কিন্তু সেই 20 কুলম যখন এই যে কিউ ছিল। ঠিক আছে তো? এখন দেখো আমি 1 কুলম এবার নিয়ে আসবো। এটি কয় কুলম বাধা দিবি? তাহলে আমি কয় কুলমের এগেনিস্টে বিভব পাবো? 20 কুলমের এগেনিস্টে বিভব পাবো। কিন্তু আমি যাকে নিয়ে আসতেছি তার এগেনিস্টে বিভব পাবো না। ওটা জাস্ট বিভব মাপমো, যে 1 কুলম নিয়ে আসবো তাতে আমি বিভব মাপমো। ঠিক আছে তো? এই যে টি সময়ে এই ঘটনা করছে, টি সময়ে এই ঘটনা করছে। এই চার্জ ডিস্টার্ব করিস না, টি সময়ে ঘটনা করছে। এবার একটু খেয়াল করো, টি সময় পর ডিটি সময়ে সময়ে ডিটি সময়ে ডিকিউ ডিকিউ পরিমাণ চার্জ জমা করতে কাজ হয় কটি? কাজ হয় ডি ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ। কখন 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 কখন? ওই যে 20 কুলম যখন আছে তখন আমি এটাকে জাস্ট ডিকিউ পরিমাণ চার্জ সরাচ্ছি, তাতে আমার কাজ হয়েছে ডি ডাব্লিউ এক্সটার্নাল। ডি ডি ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ কাজ হয়েছে। কখন সেটা? 20 কুলমের পরে। তাহলে বাধা দিছে কে? ওই ডিকিউ নিয়ে আসতে বাধা দিছে কে? 20 কুলম ভাই। তাহলে এগেনিস্টে কার এগেনিস্টে পাচ্ছি? 20 কুলম এগেনিস্টে কি পাচ্ছি? বিভব পার্থক্য। তাহলে এই বিভব পার্থক্য কয় কুলমের এগেনিস্টে? 20 কুলমের এগেনিস্টে। আমি আরেকবার মাপতে চাচ্ছি। কিভাবে মাপবেন? টি সময় পর ডিটি সময়ে ডিকিউ পরিমাণ চার্জ জমা করতে কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ। অতএব অতএব রে বাবা, অতএব ডিটি সময়ে অতএব টি সময় পর ডিটি সময়ে 1 কুলম পরিমাণ চার্জ জমা করতে আমার কাজ করতে হয় ডি ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই ডিকিউ। এর কটি চার্জ জমা করতে কি তো কাজ? 1 কুলম জমা করতে কি তো কাজ? কখন? কয় কুলমের এগেনিস্টে? 20 কুলমের এগেনিস্টে। তাহলে এখানে 20 কুলমের এগেনিস্টে যে বিভব, এখানকার বিভব কিন্তু একই হবে। তাহলে এখানকার বিভব কি? বিভবের সংজ্ঞা চলে যাও। তড়িৎক্ষেত্রের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় 1 কুলম ধনাত্মক চার্জ স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বাহ্যিক বল দ্বারা যে পরিমাণ কাজ করতে হয়, সেইটাই হচ্ছে 2 বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই 2 পাতের মধ্যে বিভব পার্থক্য আমি ওইভাবে হিসাব করতে পারবো। তাহলে এই পাত থেকে ওই পাতে নিয়ে যেতে 1 কুলম ধনাত্মক চার্জ নিয়ে যেতে কাজ করতে হচ্ছে এই পাত থেকে ওই পাতে, সেটাই হচ্ছে এই 2 পাতের মধ্যে বিভব পার্থক্য। তাহলে 2 পাতের মধ্যে বিভব পার্থক্য, পাতের মধ্য অতএব পাতের মধ্যে বিভব পার্থক্য ডেল ভি সমান কত রে? ডেল ভি সমান ডি ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই ডিকিউ। এই যে কাম শেষ রে বাবা। আল্লাহ, এটা হয়েছে কয় কুলম চার্জের এগেনিস্টে কাজ হয়েছে? এটা ভাই 20 কুলম। ওই বিভব বের করছিলাম কয় কুলম কাজের এগেনিস্টে? 20 কুলম চার্জের এগেনিস্টে। ওটা বের করছি ধারক কতকে কাজে লাগে, আর এটা বের করছি আমরা কনসেপ্টটাকে কাজে লাগে। এতে আমার কি হচ্ছে? এই যে শুরুতে কটি চার্জ জমা করেছিলাম? 0। এরপরে ধীরে ধীরে ডিকেও যত আমি ডিকেও জমা করতেছি তত কাজ বেশি করতে হচ্ছে। কিন্তু এই কাজ করতে এর মধ্যে ভরাই ফেলছি বড় হাতের কিউ, এর মধ্যে ভরাই ফেলছি ছোট হাতের বড় হাতের এটা বড় হাতের প্লাস কিউ, আর এটা ছোট হাতের মাইনাস কিউ। অর্থাৎ এখান থেকে নিয়ে গেলে তো এটা প্লাস কিউ হচ্ছে। তাহলে করতে প্লাস কিউ চার্জ জমা করতে ধরো আমি কাজ করলাম 100 জুল। তাহলে 100 জুল শক্তি এখানে মানে বিভব শক্তিতে জমা আছে। যে আমি কোনো কিছু কানেক্ট করবো হঠাৎ করে 40 জুল শক্তি ছাড়িয়ে দিবি 100 জুল। এটাই তো। তাহলে শুরুতে কাজ কত হয়েছে? 0। তারপরে ডিকিউ, প্রথম ডিকিউ নিয়ে যেতে আসেনি, প্রথম ডিকিউ নিয়ে যেতে কাজ করতে হয়েছে
জিরো। তারপরে ডিকিউ নিয়ে যেতে একটু কাজ বাড়ছে, তারপর ডিকিউ নিয়ে যেতে আরো কাজ বাড়ছে। তাহলে এই কাজটা কি পরিবর্তনশীল, দুর্বক? পরিবর্তনশীল কাজ, ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়ছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাই যদি, তাহলে ম্যাথমেটিক্যাল কি ইন্টিগ্রেশন, কাম শেষ, কাম শেষ। হ্যাঁ, আমার কি করা দরকার স্যার? এটা এখন মিশিয়ে দেওয়া দরকার। আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, মেলা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এই এটা বাদ বুঝছো নাকি বোঝনি? তাহলে এরকম ডি ডাব্লিউ এক্সটার্নাল কতগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টোটাল চাই। মনোযোগ, শেষ শেষ। ডি ডাব্লিউ এক্সটার্নাল সমান কি লিখবো? দেখো কি লিখবেন? ডি কিউ ডেল ভি লিখতে পারি কি পারি না? তাহলে এবার ডি ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান, খেয়াল করো, ডি কিউ ডেল ভি, এটি মানে ওখানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। এটা হচ্ছে মোট কাজ। কটি থেকে কটি চার জমা করেছো? জিরো থেকে বড় হাতের কিউ, জিরো থেকে বড় হাতের কিউ হয়েছে বড় হাতের কিউ। এতে টোটাল কাজ হচ্ছে এইটা। তাহলে মোট কাজ কটি হচ্ছে বাবা? মোট কাজ করতে হচ্ছে, খেয়াল করো, ডাব্লু, আরে 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 মোট কাজ করতে হচ্ছে ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা মোট কাজ সমান সমান, এই খেয়াল করো, জিরো থেকে কিউ, আর ওটি থাকলো ডি কিউ, সাথে এটা ডেল ভি মানে কি রে? কোথায় গেল ডেল ভি? ডেল মানে কি রে? কিউ বাই সি। এটা কিন্তু মাঝখানে কোনো একটা ঘটনা, শুরুতেও না শেষেও না, মাঝখানে কোনো একটা ঘটনা। সেটাকে বেসিস করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করে নিচ্ছি? ইন্টিগ্রেশন করে নিছি। ইয়েচু, এবার আমাদের একটু কাহিনী দেখো, এবার একটু কাহিনী দেখো, কোথায় 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 কাহিনী দেখবেন। হ্যাঁ, এখানে একটু কাহিনী দেখো। এই যে শেষ বাবা, দেখে লিও দেখে লিও দেখে লিও, শেষ দেখে লিও দেখে লিও। সি কি করছেন না? চার জমা হলেও থাকে, না হলে থাকে। সিটাকে বাইর করে নাও স্যার, সিটাকে বাইর করে নিচ্ছি। ডাব্লু ডাব্লু কাকে? হ্যাঁ, ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা মোট কাজ সমান সমান 1/c বাইরে নাও, ইন্টিগ্রেশন জিরো থেকে কিউ, এটা কি আছে? কিউ ইন্টু ডি কিউ। স্যার কিউ ইন্টু ডি কিউ, স্যার এটা কি ইন্টিগ্রেশন করতে পারবে না? এটা মানে কত? এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটা মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে এটা হবে আমাদের কত? 1/c থাক, এটা হবে কিউ স্কোয়ার ডিভাইড বাই 2। কারো কোনো সমস্যা? লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? কিউ। খতম, টু দা বাইরে নাও, 1/2c ইয়াচ্ছু কি থাকলো? কিউ স্কোয়ার। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে অনেকেই সান্ত্বনা দিলা, বোঝার সান্ত্বনা দিলা, প্রয়োজনীয় ভিডিওটা আরেকবার দেখে নিও, এটা আমি জানি। কিন্তু আমি জোর করে পড়ালাম, কিন্তু কিছু করার ছিল না, সামনের দিন নতুন টপিক পড়াবো, এটা আমি জানি। আমার বাচ্চারা যেরকম করে, এটা আমার, আমিও ছোট ছিলাম কোনো এক কালে, আমি ছেলেতে পার করে আসিনি তা না, তবুও জোর করে জবরদস্তি করে অনেক কিছুই বোঝাতে হয়, উপায় থাকে না। আসলে ইন্টারমিডিয়েট সিলেবাস অনেক বড়। তো দেখো, ডাব্লিউ এক্সটার্নাল এটা সমান কত ভাই? এটা মানে কত ভাই? এটা মানে হলো, আগে আপার লিমিট বসে দাও, 1/2c সমান সমান আপার লিমিট বসে দিলে কত হচ্ছে? কিউ স্কোয়ার। ভাই বোঝো না? বোঝেনি রে? শিওর? এটা আপার লিমিট বসে দাও, তাহলে কত হবে? কিউ স্কোয়ার। তাহলে কত হলো? ডাব্লু এক্সটার্নাল সমান সমান, দেখো ভাই, তাহলে হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা একটা। আচ্ছা, কিউ সমান সমান তুমি কি জানো? সিবি। আমি যদি কিউর মানে এখানে বসাই তাহলে কেমন লাগে দেখে? ডাব্লু এক্সটার্নাল দেখতে কেমন লাগে? ডাব্লু এক্সটার্নাল দেখতে লাগবে হাফ কিউর মান সিবি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, সি কাটা, তাহলে কত হচ্ছে? এটা হলো হাফ সি ভি স্কোয়ার। কেমন ওঠাচ্ছে? ওই যে ওঠাচ্ছে। এবার যাও, ডাব্লু এক্সটার্নাল, এটাই তো আমাদের এক্সটার্নাল বলতে যে কাজ হয় সেটাই তো সঞ্চিত শক্তি রূপে থাকবে। তাহলে এটা ডাব্লু এক্সটার্নাল, এটা সমান কত হচ্ছে? এই জায়গাতে দেখো কিউ স্কোয়ার বাই সি, সি যার মানটা বসাতে চাই, কার মান বসাতে চাই? সি। সি মানে কি বলো? সি মানে কিউ বাই ভি। সি মানে কত? কিউ বাই ভি। সির মানটা বসাতে চাই। তাহলে চলো দেখে আসি, এই দাঁত বসাতে চাই, হাফ কিউ স্কোয়ার থাক
সির মানটা হচ্ছে কিউ বাই ভি, তাহলে কিউ কিউ কাটে গেল একটা, তাহলে হচ্ছে হাফ, কিউ কিউ কাটে গেছে কিন্তু, তাহলে উপরে থাকলো একটা কিউ আর সেই সাথে থাকলো একটা ভি, কিউ ভি, কিউ কিউ একটা কিউ কাটা রে বাবা, একটা কিউ কাটা, এই যে সির নিচে তো সি মানে কিউ বাই ভি, একটা কিউ কাটা, ভি লাভ দে, ভি কি উপরে উঠবে, উপরে উঠছে, তাহলে একটা কিউ আর ভি উপরে উঠছে, এই যে কিউ ভি, হাফ কিউ ভি। বুঝছো না বোঝনি? দাঁড়াও, এখন শেষ, দাঁড়াও দেবো তো, হালকা করে একটু ছোট করব, গুড, ওকে, এদিকে তাকাও। এই কাজ ধারকের মধ্যে সঞ্চিত শক্তি রূপে জমা থাকে, সঞ্চিত শক্তি রূপে জমা থাকে, সঞ্চিত শক্তি রূপে জমা থাকে, তাহলে সঞ্চিত শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। তাহলে ইউ সমান একটা সমীকরণ পাচ্ছি কত? হাফ কিউ স্কোয়ার বাই সি, আর একটা ইউ পাচ্ছি কত? হাফ সি ভি স্কোয়ার, আর একটা ইউ পাচ্ছি কত? হাফ কত ভাই? হাফ ইন্টু কিউ ইন্টু ভি। আসলে একটা সমীকরণ মনে রাখবা, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, এই সূত্রটা মনে রাখবা, ওটাই উপরে লিখে দিয়েছি, একটা মনে রাখবা, আরগুলো যদি কখনো প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবা। কোনটা? কিউ সমান সিবি, এই মানগুলো এখানে বসে দিলে গ্যাট করে অন্য সমীকরণগুলো তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা।